আমরা আজকে হারাকাত শিখব। জের যাওয়ার তিনটা মাত্র, তাহলে 11টার প্রতিরূপ আবার আছে সহজ, যেমন আকার, রস্যিকার, রস্যকার, এটা অ আ ই এর বিপরীতে এ ই আই ও ইউ। এত কিছুর শিখে যদি আমরা বুঝতে পারি, তাহলে তিনটা শিখে কেন পারবো না? এই জের মানে রস্যিকার, জবর মানে আকার, পেশ মানে রস্যকার। আমরা এই পড়াটাকে নিয়েই আর একটু সামনে চলে যাই। আসুন আমরা ঠিক ওই পড়াটাই, এটা যে একটা প্রতীক দেখছেন, এটা একটা আমরা মার্ক করেছি মূলত অক্ষরের একটা অক্ষর ধরে। তাহলে অক্ষরটার নিচে, আরবি হরফটার নিচে থাকে এভাবে যদি একটা দাগ থাকে, তাহলে এটা হলো জের। ঠিক এভাবেই যদি এটা উপরে থাকে একই রকম, কিন্তু হরফের উপরে যদি এরকম দাগ দেখেন, তার নাম হলো জবর। আর ইংলিশে অনেকটা নাইনের মতো দেখতে, এইটাকে বলে পেশ। তাহলে একত্রে এই তিনটাকেই হারাকাত বলে। হরকত হলো এক বচন, বহু বচন হলো হারাকাত। এটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এটাকে খুব ধরে রাখতে হবে আপনার, কারণ গোটা কোরআন এর উপর ভিত্তি করেই তিলাওয়াত হয়ে থাকে। তাহলে জের, জবর, পেশ একত্রে এটাকে হারাকাত বলে। তাই পেশ থাকে অক্ষরের উপরে, বাংলায় রস্যকারের মতো কাজ করে। একটু ভালো করে মনে রাখুন, যেমন আপনি যে ফু ফু লেখেন, তাই ফয় রস্যকার দেন না, খালু লেখেন, লয় রস্যকার দেন না। এরপরে দাদু, দয় আকার, দয় রস্যকার, এই যে দয় রস্যকার যেটা দেন, এই কাজটা করে মূলত পেশ, রস্যকারের কাজ করে। জবর, জবর থাকে অক্ষরের উপরে, বাংলায় আকারের কাজ করে। যেমন কাকা, খালা, এই নয়কে আকার দিচ্ছেন যেভাবে জাস্টে। জের, জের থাকে অক্ষরের নিচে, বাংলায় রস্যিকারের কাজ করে, যেমন চিনি, মিনি ইত্যাদি, রস্যিকার যেটা। তাহলে আমরা সবসময় বলার ক্ষেত্রে আমার দিকে খুব মনোযোগ দেন। আপনি একেবারে সেই ছোট্টবেলার ছাত্রটির মতো হয়ে যান, তাহলেই আপনি নিতে পারবেন। উপর থেকে না বলে আমরা নিচ থেকে বলার চেষ্টা করি। তাহলে জের থাকে হরফের নিচে, এজন্য আমরা এটাকে আগে বলি। আর জবর এবং পেশ থাকে অক্ষরের উপরে। দেখুন, এটা যদি অক্ষর ধরা হয় আরবি হরফ, তাহলে এই দুইটা থাকে উপরে আর এটা থাকে নিচে, এজন্য আমরা নিচ থেকে বলি। জের থাকে অক্ষরের নিচে, এই জন্য এটা আগে বলি, অর্থাৎ জের, জবর, পেশ। আমরা পেশ জবর জের অথবা জবর জের পেশ এভাবে না বলে বলার ধরনটা হবে জের, জবর, পেশ, নিচ থেকে একটানা উপরে চলে যাওয়া। তাই জের থাকে অক্ষরের নিচে, বাংলায় রস্যিকারের কাজ করে। জবর থাকে অক্ষরের উপরে, বাংলায় আকারের কাজ করে। পেশ থাকে অক্ষরের উপরে, বাংলায় রস্যকারের কাজ করে। এর আগে আমরা একটু দেখতেছিলাম যে সত্যের বিরোধিতায় বিতর্ক ও বিতণ্ডা করা এটা কবিরা গুনাহ। আপনি আদালতে উকিল হয়েছেন, আপনি মিথ্যাকে জয় দেওয়ার জন্য বাগবিতণ্ডা করছেন, আপনি কবিরা গুনাহ করছেন। আপনি জানেন এই ঘটনাটা মিথ্যা, আপনার মুয়াক্কিল বলেছেও যেটা মিথ্যা বিষয়, তো কিন্তু আপনাকে এটা করে দিতে হবে আমার। আপনি এটার জন্য কিছু টাকা পয়সা পে করছেন, মোমেন এটা করবে না। এবার আমরা দেখতেছি যে কোনটা কোন দিকে যাবে। এটা কি জের, এটা জবর, এটা পেশ। এখন এটার সাথে মিলাতে হবে, জেরের দিকে জের, জবরের দিকে জবর, পেশের দিকে পেশ। দেখুন তো কিভাবে আমরা উত্তর পর্ব তৈরি করেছি। জের, বাস এটা তো জের নাকি? তো জবরটা কোথায় জবর যাবে, জবর জবর, এটার সাথে এটা মিলাতে পারলেই তো বোঝা যায় সে জবর পেরেছে। জবর, এরপরে পেশ, বাস। এটা যে পেশ বুঝতে তার কষ্ট হয় নাই, এটা যে জের তার বুঝতে কষ্ট হয়নি, জবর যে এটা বুঝতে কষ্ট হয়নি। এরপরে আসুন, হরফের উপরে কোন কোন হরকত থাকে এবং হরফের নিচে কোন কোন হরকত থাকে, পারবেন তো? উপরে থাকে দুইটা, হরফের উপরে থাকে হলো, অক্ষরের উপরে থাকে দুইটা, জবর এবং পেশ। আর নিচে থাকে জের। জের জাতীয় যা পাবেন সব অক্ষরের নিচে, এবং অক্ষরের নিচে যেই সিম্বলগুলো থাকবে এই সবগুলো হচ্ছে জের জাতীয়। আর উপরে যা থাকবে এগুলো সব জবর অথবা পেশ জাতীয় হবে। তাহলে দেখুন একটু, উপরে থাকে কি কি? পেশ থাকে, আর থাকে কি? জবর। আর হরফের নিচে থাকে জের, থাকে হরফের নিচে। তার আগে আমরা একটা কবিরা গুনাহ জেনে, প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয়। আপনার পানি আছে মাঝে মাঝে শহরে, বিশেষ করে বাংলাদেশে তো পানির এত অভাব হয় না, কিন্তু এরপরে হয়ে পড়ে। যেমন আপনি আজকে ইফতার করতে গাড়িতে আছেন, দেখা যায় একজনের কাছে এক বোতল পানি আছে, পুরোটা খেতেও পারে না, এরপর পাশের ভাইকে দিচ্ছেন না, এটা কবিরা গুনাহ। আমি কখনো বাংলাকে আরবিতে দেখিয়েছি, আরবিকে বাংলায় দেখিয়েছি। এবারে হচ্ছে ওই আগের পর্বটার বিপরীত জাস্ট। এখন জের মানে কি বলেন? জের মানে রস্যিকার, আর রস্যিকার মানে জের। আবার
আকার মানে কি? জবর। আপনারা দেখবেন অনেক স্টুডেন্ট আপনার বাসার ছোট্ট যারা এই নতুন শিখছে তারা দেখবেন ওরা জবর বলবেন, ওরা বলে আকার দেন, আকার দেন, এটা তো আকার হোক না, ও তিলাওয়াত করতে পারলেই তো হলো, আলহামদুলিল্লাহ। এটা জবর মানে আকার, আকার মানে জবর, পেশ মানে রস্যুকার, রস্যুকার মানে পেশ, হয়ে গেল। আমরা এ পর্যন্ত যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে এইটার নাম কি যেন? জের। জের স্বাভাবিকভাবে জের বাংলায় রস্যিকারের কাজ করে, আমরা এটা জেনেছি। এরপরে হলো জবর। জ ব র। এই জবর কিসের কাজ করে জানো? জবর হলো আকারের কাজ করে। জবর মানে আকার। এরপরে পেশ, এটার নাম হলো পেশ। পেশ হলো রস্যুকারের কাজ করে। তাহলে জের রস্যিকারের কাজ করে, জবর আকারের কাজ করে, পেশ রস্যুকারের কাজ করে। এর উপরে আমরা দীর্ঘ অনুশীলন করেছি। এবারে আরেকটি নতুন পড়া আসবে, এটা জের, আর এর সাথে আরেকটি পরিভাষা আছে আরবিতে। এই জেরটা হয়তো 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হ্যাঁ, কিন্তু আমি এখন আরেকটা জের আপনাদেরকে দেব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল না, সে একেবারে স্ট্রেট, সোজা। এইটাকে বলে খাড়া জের। তাহলে এটা হলো জের আর এটার নাম হলো খাড়া জের। মানে এটা তো সোজা আছে, এই জন্য দাঁড়িয়ে যাও বা যে লোকটা খাড়া হয়ে আছে এভাবে স্ট্রেট, যেমন ঠিক তেমনি এটা হচ্ছে খাড়া জের। আমি একটু লিখে নেই নিচে, খাড়া জের। খাড়া জের এটার নাম হলো জবর আর এটা হলো খাড়া জবর। খাড়া জবর, এইটার নাম হলো পেশ। দেখুন একটু 9-এর মতো পেশ। এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 6-এর মতো হবে। এটাকে বলি আমরা উল্টা পেশ। উল্টা পেশ। তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে। তাহলে দেখুন আমরা কয়েকটা পরিভাষা ব্যবহার করলাম। পেশ, উল্টা পেশ, জবর, খাড়া জবর, জের, খাড়া জের। জের রস্যিকারের কাজ করে, খাড়া জেরও রস্যিকারেরই কাজ করে। জবর আকারের কাজ করে, খাড়া জবরও আকারেরই কাজ করে। পেশ রস্যুকারের কাজ করে, উল্টা পেশও রস্যুকারের মতোই কাজ করে। পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে এক আলিফ করে টানতে হয় শুধু এই জায়গাগুলোতে। অর্থাৎ যখন খাড়া জবর হবে তখন, খাড়া জের হবে তখন ইকারই হবে, কিন্তু এক আলিফ টেনে বলতে হবে। যখন জবর হবে কোনো হরফে তখন আকারই পড়তে হবে ওই এককের সাথে, কিন্তু একটু টেনে বলতে হবে, আর কোনো পার্থক্য নাই। পেশ রস্যুকারী বলতে হবে, শুধু একালিপ টেনে বলতে হবে। আমি এখন কিছু উদাহরণ দেব, সেখানে টেনে বলার ক্ষেত্রে এক আলিফ টেনে বলতে হয়, সেটা বোঝানোর জন্য আমি একটু ডট ডট দেব সামনে, আর কিছু না। আপনারা তখন বুঝবেন যে এখানে একটু টেনে বলতে হয়। আর এখন থেকে আমরা তো থিওরিটাও সংক্ষেপে পেয়ে গেলাম। খারাজের, খারা জবর, উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হয়, ব্যাস। আমরা তাহলে এখন আমাদের পড়ায় চলে যাই। আমরা পড়ার মধ্যে দেখব যে এখানে কি কি বিষয় আছে। খারাজের, খাড়া জবর, উল্টা পেশ, তো এসব স্থানে একালিপ টেনে তিলাওয়াত করতে হয়, বা যা বলেছিলাম তাই আবার আপনাদেরকে দেখানোর সুযোগ হলো। আমরা খাড়া জেরের ব্যবহার
খারাজের এর আগে একটা কবিরা গুনাহ জেনে নেই, কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা ও সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3 দিনের মধ্যে কেউ কথা না বলে যদি মারা যায় তাহলে 2 জন জাহান্নামে যাবে। তবে ওই ব্যক্তি উত্তম যে প্রথমে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরেও যদি উনি জবাব না দেয় তাহলে তার গুনাহ নিয়ে সে মরে যাবে। কিন্তু এই ব্যক্তি যে সালাম দিল কথা বলার আকাঙ্ক্ষায়, এই ব্যক্তি গুনাহ মুক্ত হয়ে গেল। আসুন নৈতিক শিক্ষার এই জায়গাগুলো আমরা জানার চেষ্টা করছি বারবার। আলহামদুলিল্লাহ, বি ই ই, অকে রস্বীকার দিয়ে ই, বকে রস্বীকার দিয়ে বি, তকে রস্বীকার দিয়ে তি। আমরা চেষ্টা করেছি শুধুমাত্র একটু 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 দেখেন। আপনি এটাকে জি বানান তো দেখি, সহজ না? এটা হলো জ, এটাকে খাড়া একার রস্বীকার দিলেই তো জি হয়ে যাবে। এটা ছিল যেমন ঝি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এখান দেখাই। যেমন আপনি এখানে যদি আমরা দেখি, যেমন এটা হলো সি, এটা তো আগেই আমরা শিখেছি। যেহেতু আমরা এখানে অনেকক্ষণ থাকতে চাচ্ছি না, আপনাদেরকে অন্য একটা পড়ায় নিয়ে যেতে চাচ্ছি, সেজন্য একটা উদাহরণ দিই, বাকি সব যেন বুঝেন। এবং আমার বিশ্বাস আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথেই পড়াটা উপলব্ধি করছেন এবং পড়ছেন ইনশাআল্লাহ। এই ছটাকে আমরা সি একটু টেনে, আর কিছু না, তাহলে কি হবে? এটা হবে। আচ্ছা, যদি আমরা ঠিক এই দুইটাকে আবার ভিন্নভাবে দেখি, যেমন দুইটা স আছে এখানে, আমরা এটাকে চাই সা বানাতে, তাহলে কিভাবে করব? একটা খাড়া আকার দিলে এখানে সা করব, এখানে একটু ফোটা ফোটা। আর এটাকে যদি নর্মাল ছা রেখে দিই, যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, বাস এটা হলো সা। তাহলে এটা হলো সা, এটা হলো সা, যেহেতু সিনের একক স আকার দিয়ে। এরপরে এই জায়গাটিতে যদি আমরা অন্য একটা হরফ নেই আবার, তাতে অসুবিধা নেই। যেমন একটা লাম নিলাম না, আর এখানে একটা লাম নিলাম, ল, এটাও ল। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আমি এটাকে লু বানাতে চাই, লু, উচ্চারণটা বুঝুন, লু বলে ফেলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে দিতে হয়। তা লু বানাতে হলে একটা রস্যুকার দিতে হবে, তা রস্যুকার মানে তো এটা। কিন্তু পরেরটাকে আমি লু বানাতে চাই, কোন রস্যুকারটা দেব? স্বাভাবিকভাবে উল্টা পেশটা দেব, এ হলো উল্টা পেশ, তাহলে লু। আর কোনো পার্থক্য নাই, অর্থাৎ এটা হলো লু, এটা হলো লু, উল্টা পেশ। তাহলে খারাজের খারা জবর উল্টা পেশ, একালিপ টেনে বলতে হয়, আর কোনো পার্থক্য নাই। তো জেরের ব্যবহার শেষ পর্যন্ত এসে আমরা এখানে একটা দেখছি, সূরা হুদ আয়াত নম্বর 46, এটাকে আরবিতে বলে ইমালা। ইমালা, ইমালাটা কি জিনিস? সূরা হুদের এই 46 নম্বর আয়াতে এসে র এর নিচে একটা খারাজের দেখা যাচ্ছে। যত জের আছে, খারাজের আছে, 2 জের আছে, সবগুলো রস্যিকার উচ্চারিত হয়, কিন্তু একটা জের শুধু একার উচ্চারিত হবে গোটা কোরআনের মধ্যে, সেই জায়গাটি হলো এটা। এটাকে আরবিতে বলে ইমালা। সম্মানিত শিক্ষার্থী ভাই বোন, কোরআনের মৌলিক শিক্ষার যতগুলো দিক আছে, আমি চেষ্টা করেছি আমার এই পদ্ধতিতে সব বিষয়গুলোকেই তিল তিল করে সময় মতো এবং প্রয়োজন সাপেক্ষে উপস্থাপন করার জন্য। আপনারা তাড়াহুড়ো করবেন না, কোনো বিষয়ই বাদ যাবে না ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতা আরেকটি ছোট্ট নোট আপনারা রেখে দেন, এটাকে বলে ইমালা। কোরআনে একটি মাত্র জায়গায় আছে, সেটা হচ্ছে সূরা হুদের 46 নম্বর আয়াত। এইখানে শুধু একার বলতে হবে, মাজ রিহা না বলে হবে মাজ রেহা, মাজ রেহা। অতএব এছাড়া আর কোথাও রস্যিকারকে একার পড়া হবে না, কোরআনে সব জায়গায় রস্যিকারই পড়া হবে। আমরা জবরের জায়গায় আসছি, এটা সা, সা, র, দা, দা, ঝা, এই তো এমনি করে করে সব পড়াগুলোই এভাবে যাবে। আমরা ফাঁকে পেশের ব্যবহারটা একটু দেখে নেই। উল্টা পেশের ব্যবহার, পর্দার বিধান লঙ্ঘন করা কবিরা গুনাহ। এরপরে আমরা চলে যাচ্ছি উল্টা পেশের ব্যবহার। উল্টা পেশের ব্যবহারের আগে আমরা একটি কবিরা গুনাহ জানার চেষ্টা করি। দিন শিক্ষায় শিক্ষিত আলেম ও দিনী ব্যক্তিদেরকে অবমাননা কিংবা ঘৃণা করা, এটা গোটা দিনের উপরে একটা প্রভাব পড়ে, ইসলামের উপরেই প্রভাব পড়ে। যখন ধর্ম প্রচারক এবং ধর্মের
যারা জ্ঞানী তাদেরকে যদি আপনি তুচ্ছ জ্ঞান করেন, তাদেরকে যদি হেয় প্রতিপন্ন করেন, অথবা তাদেরকে যদি আপনি সম্মান দিতে না চান, মৌলিকভাবে দিন ইসলাম কি আসলে আপনি ছোট করছেন। তার কারণ তাদের মাধ্যমেই তো দিনের একটা শিক্ষা সেই আবহমান কাল ধরে গ্রাজুয়ালি চলে আসছে। আপনি তাদেরকে কটাক্ষ করছেন, আপনি ইসলামকে বুঝতে গিয়ে, এবং ইসলামের ক্ষেত্রে আপনার একটি বড় রকমের অনীহা চলে আসবে। অতএব এটা কবিরা গুনাহ হিসাবে ইসলাম স্বীকৃত।